ব্লাড সেল চলছিল আমাদের, মানে আমাদের আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। আচ্ছা, আমরা আরবিসিটা পুরোটা হয়ে গেছে, আমরা প্লেটলেট সম্পর্কেও বলে দিচ্ছি। আজকে আমরা যেটা বলবো ডব্লিউবিসি। প্লেটলেটটা সংক্ষেপে একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে রক্ত কণিকা আছে তার মধ্যে তিনটে টাইপ বলেছি, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, একটা হচ্ছে প্লেটলেট। প্লেটলেটসের কাজ কি? প্লেটলেটসের মুখ্য কাজ যেটা, সেটা হচ্ছে টু স্টপ ব্লিডিং। কোথা থেকে রক্ত বেরোলে সেই রক্ত তঞ্চনে সাহায্য করে আমাদের প্লেটলেট, আর তার সাথে আমাদের কোয়াগুলেটিং ফ্যাক্টর। তো কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলো এক ধরনের প্রোটিন, কিন্তু প্লেটলেট হচ্ছে এক টাইপের সেল। তাহলে দুটো জিনিস আমাদের ক্লটিং ফ্যাক্টরে হেল্প করবে। একটা হচ্ছে প্লেটলেট সেল, যেটা হচ্ছে রক্ত কণিকার মধ্যে পড়ে, এবং আরেকটা হচ্ছে আমাদের কিছু প্রোটিন, যেগুলো আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরের মধ্যে পড়ে। যে আমরা কোয়াগুলেশন ফ্যাক্টর পড়বো, 13টা ফ্যাক্টর আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। মেন কাজ টু স্টপ ব্লিডিং। কিভাবে ব্লিডিংটা স্টপ করার? ভাসোকনস্ট্রিকশন। ভাসোকনস্ট্রিকশন মানে আমাদের যে ব্লাড ভেসেল, যেখান দিয়ে আমাদের ব্লাড প্রবাহিত হয়, সেই ভেসেলস গুলো সংকোচন করায়। কনস্ট্রিকশন মানে সংকোচন, রিল্যাক্সেশন মানে প্রসারণ। এবার ভাসোকনস্ট্রিকশন কেন করায়? আমাদের যখন কোনো স্থান কেটে যায়, সেখান দিয়ে যখন ব্লিডিং হয়, সেই জায়গাটার রক্ত বন্ধ হতে গেলে ওই জায়গার ব্লাড, মানে ওই জায়গার ভেসেলস গুলোকে সংকুচিত হতে হবে, কনস্ট্রিক্টেড হতে হবে। And যত রিল্যাক্সেশন থাকবে ওই জায়গাটা, তত ব্লাড আরো বেশি বেরোবে ওখান দিয়ে। তাহলে প্লেটলেটের কাজ হচ্ছে সেই জায়গাটার কনস্ট্রিকশন তৈরি করা। কনস্ট্রিকশন তৈরি করে সেখানে রক্তটাকে আস্তে আস্তে বন্ধ করা। প্লেটলেট প্লাগ ওখানে তৈরি হয়, তা ওই মাকড়সার জালের মতো একটুখানি ওই বিন্যাস তৈরি হয় ওখানে, যাতে করে ব্লাডটা আর বাইরে না বেরিয়ে আসতে পারে। আর প্লেটলেট কাউন্ট যদি বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোসিস। হাই প্লেটলেট কাউন্ট। তাহলে অলওয়েজ সাইটোসিস, এই টার্মটা আমরা মনে রাখবো। সাইটোসিস, সাইটোসিস মানে কোনো কিছু বেড়ে যাওয়া। এটা আরবিসির ক্ষেত্রে হোক, ডাব্লিউবিসির ক্ষেত্রে হোক, বা প্লেটলেটস এর ক্ষেত্রে হোক, সাইটোসিস মানে বেড়ে যাওয়া। পিনিয়া, PENIA, পেনিয়া মানে হচ্ছে কমে যাওয়া। থ্রম্বোসাইটোপেনিয়া মানে প্লেটলেট কমে যায়। আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু হলে ব্লাড প্রেশার লো হয়ে যায়, তার সাথে কি হয়, প্লেটলেট কাউন্ট আমাদের কমে যায়। আমরা কখন আমাদের নর্মাল প্লেটলেট, আমাদের মোটামুটি 1.5 লাখ থেকে 4.5 লাখ হচ্ছে নর্মাল প্লেটলেট কাউন্ট। কখন আমরা প্লেটলেট পেশেন্টকে দেওয়ার কথা ভাববো? যখন প্লেটলেট কাউন্ট 60,000 থেকে নেমে আরো কমে যাবে, মানে 40,000-এর নিচে যখন প্লেটলেট চলে যাবে, তখন আমরা ডেফিনেটলি পেশেন্টকে প্লেটলেট দেওয়ার কথা ভাববো। এই জন্য ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে সবসময় এভরিডে ব্লাড রুটিন চেক আপ করা হয়, এবং প্লেটলেট কাউন্ট দেখা হয়, তার কতটা উঠেছে, কতটা নেমেছে, অবজারভেশনের মধ্যে রাখতে হয় ডেঙ্গুর ক্ষেত্রে। আর থ্রম্বোসাইটোসিস হচ্ছে অ্যাবনর্মাল প্লেটলেট কাউন্ট। অ্যাবনর্মাল প্লেটলেট কাউন্ট কি হচ্ছে? একটা পেশেন্টের প্লেটলেট কাউন্ট যদি প্রচুর হাই হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? প্লেটলেটের মুখ্য কাজ কি বলেছি? রক্ত তঞ্চনে সাহায্য করা, জমাট বাঁধতে সাহায্য করা। তাহলে যেখানে তার রক্ত জমাট বাঁধার দরকার নেই, সেই জায়গাগুলোতেও আমাদের ব্লাড ক্লট করতে শুরু করবে, আননেসেসারি ব্লাড ক্লটিং। এবার কোনো জায়গায় যদি আননেসেসারি ব্লাড ক্লট করতে শুরু করে, তাহলে কিন্তু সেখানে কি হবে, সেখান দিয়ে রক্ত প্রপারলি চলাচল করতে পারবে না। জাস্ট 1 মিনিট, একটু হোল্ড করুন।
তাহলে যেখানে ছিলাম যে প্লেটলেট যদি আমাদের ব্লাডের মধ্যে এক্সেস হয়ে যায়, মানে ব্লাড ক্লট হওয়ার দরকার নেই, সেই জায়গায় আমাদের আননেসেসারি ব্লাড ক্লটিং হতে থাকবে। এবার ব্লাড ক্লটিং হলে কি হবে? দুটো জিনিস হতে পারে। একটা তো ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে ব্লাড যেতে পারবে না, তার জন্য দুটো জিনিস হতে পারবে, হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক। এক্সেস প্লেটলেট কাউন্ট হলে আমাদের হার্ট দুটোই হতে পারে। হার্ট অ্যাটাক কোনটা? যখন আমাদের হার্টের মেন যে আর্টারি, মানে করোনারি আর্টারি, হার্ট আমাদের সারা শরীরকে ব্লাড দেয়, হার্টকে ব্লাড দেয় করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারির মধ্যে যদি ব্লকেজ তৈরি হয়ে যায় বা করোনারি আর্টারি দিয়ে যদি প্রপার ব্লাড সার্কুলেট না হতে পারে, তখন কিন্তু হার্টকে রক্ত দিতে পারবে না। হার্টকে রক্ত দিতে না পারা মানে আমাদের হার্ট অ্যাটাক হওয়া। তাহলে হার্ট যদি ব্লাড না সার্কুলেট করতে পারে কাউকে, হার্ট তো নিজেই ব্লাড পাচ্ছে, তাহলে ও সার্কুলেট করবে কিভাবে? ও আমাদের কোনো অর্গ্যানেতে ব্লাড পৌঁছাবে না। আমাদের ব্লাডের মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়? অক্সিজেন। তো অক্সিজেন কোনো টিস্যু, কোনো অর্গ্যান, কোনো জায়গায় অক্সিজেন রিচ করবে না। অক্সিজেন রিচ করা না মানে হচ্ছে আস্তে আস্তে মাল্টিপল অর্গান হতে থাকে। হাই প্লেটলেট কাউন্ট হলে কিন্তু লিওরেতেও মানুষ ডেথ হতে পারে। আর স্ট্রোক মানে ব্রেনেতেই ব্লাড গিয়ে পৌঁছাবে না, মানে সব জায়গায় যদি ব্লাড না যায় সেখানে ব্রেনেও রিচ করবে না, সেখানে সেরিব্রাল অ্যাটাকের একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে হাই প্লেটলেট কাউন্ট মানে নর্মাল নয়, এবং লো প্লেটলেট। এবং ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, একটা ক্লিনিক্যাল সুবিধের জন্য, পেশেন্টের প্লেটলেট কাউন্ট যেহেতু নেমে যায়, ব্লাড প্রেশার যেহেতু ডাউন থাকে এবং প্লেটলেট কাউন্ট একদম পড়ে যায়, প্লেটলেট কাউন্ট পড়ে গেলে রক্ত ইভেন পেশেন্টকে ব্রাশ করতে পর্যন্ত কন্ট্রাইন্ডিকেশন, বারণ করা হয়, কারণ দাঁতের যে মাড়ি আমাদের দম, সেখান থেকে পর্যন্ত ব্লিডিং হতে পারে ডেঙ্গুতে। অলওয়েজ এত জায়গায় টিস্যুগুলো সফট হয়ে যায় ডেঙ্গুর ক্ষেত্রে, কোনো রকম ব্লিডিং যদি শুরু হয়ে যায় সেটাকে আটকানো খুব মুশকিল হয়ে যায়। ইভেন ব্রাশ করাও বারণ ডেঙ্গুতে। সেটা বলে রাখলাম যাতে আপনারা কাউকে সতর্ক করতে পারেন পরে। নেক্সট আমরা ডব্লিউবিসি তে যাই। The full thought of WBC is white blood cell, মানে আমরা যেটাকে বলছি আমাদের রক্তকণিকা, লিউকোসাইটোসিস, এরিথ্রোসাইটোসিস, লিউকোসাইটোসিস, আর প্লেটলেট হচ্ছে থ্রম্বোসাইটোসিস। তাহলে কণিকা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসির আমাদের যেটা লাইফ স্প্যান বলা হয়েছে 13 থেকে 20 দিন অ্যাভারেজ। একটা ডব্লিউবিসি বাঁচে 13 থেকে 20 দিন। নর্মাল কাউন্ট কত ডব্লিউবিসির? 4,500, মানে 4,500 থেকে 11,000 হচ্ছে ডব্লিউবিসির নর্মাল কাউন্ট। 11,000-এর বেশি যদি ডব্লিউবিসি কাউন্ট কারোর রিপোর্টে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা চান্সেস তৈরি হয় ইনফেকশন। কিছু শোনা যাচ্ছে না আজকে। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে।
করেছি। আচ্ছা। আরেকবার রিপিট করব? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখছি। আমি তো ওয়াইফাই এ ক্লাস নিচ্ছি, সাথে মোবাইল ডেটাটাও অন রাখলাম। ঠিক আছে? ঠিক, বেশ। আচ্ছা, তাহলে এই জায়গাটা আরেকবার রিপিট করে দিই, কারোর হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, কেটে যাচ্ছিল। তাহলে আমি বললাম আমাদের ডব্লিউবিসি অ্যাভারেজ মানে কতদিন বাঁচে? সেটা হচ্ছে প্রায় 13 থেকে 20 দিন একটা ডব্লিউবিসি লাইফ টাইম। তার সাথে এটার নর্মাল কাউন্ট কত? 4,500 থেকে 11,000। 11,000-এর বেশি কাউন্ট হলে তখন ইনফেকশন আছে বলে ধরা হয়। এবার ডব্লিউবিসি সম্পর্কে কিছু জিনিস আমরা জানবো। ফুল ফর্ম তো বললাম আমাদের, লিউকোসাইট। ডব্লিউবিসি 4,500 থেকে 11,000 পার মাইক্রোলিটার। এবার ডব্লিউবিসির টাইপ অফ ডব্লিউবিসি কত ধরনের হয় তারপর দেখার আগে আমরা একটু ডায়াগ্রামটা দেখি। মোনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। 5টা টাইপ: মোনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। ফার্স্ট হচ্ছে কি নিউট্রোফিল। হেল্প প্রোটেক্ট your body from infection by killing bacteria, fungi and foreign debris. ডব্লিউবিসির প্রথমত যে কাজটা থাকে, ধরনেরই ডব্লিউবিসি হোক না কেন, যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ইমিউন সিস্টেম হিসাবে কাজ করা। এটা আমরা অলরেডি জেনে গেছি। ইমিউন সিস্টেম কেন কাজ করবে? কারণ ডব্লিউবিসির মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি এগুলোকে এনগালফ করতে পারে, মানে গিলে নিতে পারে। গিলে নিয়ে আমাদের বডিকে একটা ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের কিছু টাইপ আছে, যে যে কোন কোন ধরনের বা কি টাইপের ইমিউন, তার উপর বেস করে ডব্লিউবিসির একটা পার্ট কাজ করে। মানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট। ফার্স্ট নিউট্রোফিলের কাজ বলছে কি ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থেকে আমাদের বডিকে রক্ষা করে। ফরেন বডি মানে যেটা আমাদের বডির দরকার নেই অথচ বাইরে থেকে এসে আমাদের বডিকে ডিস্টার্ব করছে, সেগুলোকে বলা হয় ফরেন বডি। ইভেন একটা মাছের কাঁটাও গলায় ফুটলে সেটাও ফরেন বডি। পায়ে একটা কাঁটা ফুটলে এনি কাইন্ড অফ আননোন মেটেরিয়াল, সেগুলোকেই বডি ফরেন বডি হিসাবে আইডেন্টিফাই করবে। যখন আমরা আমাদের ওই লিম্ফ সিস্টেম করেছি, ওখানে ছিল বি সেল লিম্ফোসাইট, টি সেল লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল লিম্ফোসাইট। এই জিনিসগুলো খুব সম্ভব ধারণা আমাদের এগুলো সম্পর্কে তৈরি হয়েছে। তো লিম্ফ সেল, টি সেল lymphocyte, natural killer cell lymphocyte and B cell lymphocyte protect against viral infection and produce proteins to help fight infection. আমাদের বডিতে এই 3টে টাইপের লিম্ফোসাইট, বি সেল, টি সেল এবং ন্যাচারাল কিলার সেল, এই 3টে লিম্ফোসাইট ইমিউনিটি তৈরি করার জন্য কিছু প্রোটিন তৈরি করে। তাদের নিজস্ব ক্যাপাসিটি অনুযায়ী কিছু প্রোটিন তৈরি করে। তার উপর বেস করে এবং রোগ, ব্যাকটেরিয়া এগুলোর এগেনস্ট ফাইট করে। এটা ছাড়া ন্যাচারাল কিলার সেলের আর কোয়ালিটি আছে, যেটা হচ্ছে কিছু আননোন সেল এবং ক্যান্সারাস সেল। আননোন সেল মানে যেগুলোকে আমাদের বডি ডিটেক্ট করতে পারছে না, যেমন ক্যান্সারাস সেল, সেগুলোর এগেনস্টে কাজ করে আমাদের ন্যাচারাল কিলার সেল
লিম্ফোসাইট। তাহলে নিউট্রোফিল ডব্লিউবিসির একটা টাইপ, লিম্ফোসাইট নেক্সট ইওসিনোফিল। Identify and destroy parasites, cancer cells, acid base with your allergic response. ইমিউনিটি ব্যাকটেরিয়া ভাইরাস এনগালফ করে। সেকেন্ড কাজ ক্যান্সার সেলের এগেনস্টে লড়াই করছে, মানে আননোন সেল যেগুলো তার এগেনস্টে। অ্যান্ড অ্যালার্জিক রেসপন্স। আমাদের নর্মাল কাউন্ট কত ডাব্লিউবিসি? 10,000 থেকে 11,000। 11,000-এর উপরে গেলে আমরা ধরবো কি এটা অ্যালার্জিক টেন্ডেন্সির দিকে যাচ্ছে। অ্যালার্জি হতে পারে। অ্যালার্জিটা আমরা কখন হাই ধরবো? নিউট্রোফিল এবং বেসোফিল এই দুটো কাউন্ট দেখা হয় অ্যালার্জি ডিটারমিনেশনের জন্য। নর্মালি উপরে গেলে একটা ইনফেকশাস কন্ডিশন, এবং ইওসিনোফিল এবং বেসোফিল এই দুটোকে মেনলি দেখা হয় আমাদের অ্যালার্জির জন্য। কিভাবে এটা আমরা ডিটারমাইন করব? ডব্লিউবিসি এর দুটো টেস্ট হয়, একটা হচ্ছে টিসি টিসি আর একটা হচ্ছে ডিসি। কি নাম বললাম? টিসি মানে টোটাল কাউন্ট, ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। যখন আমরা টেস্ট করতে দিই আমরা ব্লাডের টিসিডিসি। টিসিডিসি মানে কি? টিসিডিসি মানে হচ্ছে ডাব্লিউবিসির টোটাল কাউন্টকে সিগনিফাই করা হয় টিসি দিয়ে, মানে যেটা 4,500 থেকে 11,000 আমরা বলছি। 11,000-এর বেশি গেলে তার টিসি কাউন্ট বেশি, বা 4,500-এর নিচে থাকলে তার টিসি কাউন্ট কম। আর একটা ডিসি। ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট কোনটা? এই যে ডাব্লিউবিসির টাইপ বললাম, মানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, মোনোফিল, এগুলো কাউন্টকে আইডেন্টিফাই করে, এগুলোকে বলা হয় বা ডিফারেন্সিয়াল কাউন্ট। আমরা যখন কোনো পেশেন্টের অ্যালার্জি টেস্ট করতে দেব তখন আমরা মেন কি দেখবো? ইওসিনোফিল, বেসোফিল এই দুটো কাউন্টের উপর আমাদের জোর দিতে হবে। এটা আমরা কোথা থেকে ডিটেক্ট করতে পারবো? এটা আমরা ডিটেক্ট করতে পারবো ডিসি থেকে। ডিসি মানে ডিফারেন্সিয়াল কাউন্ট। তাহলে ইওসিনোফিল। নেক্সট বলা হচ্ছে বেসোফিল। বেসোফিলের কাজ কি? প্রডিউস অ্যান অ্যালার্জিক রেসপন্স লাইক কাফিং, স্নিজিং or রানিং নোজ। কোনো পেশেন্টের দেখা যায় প্রচুর রানিং নোজ, সকালবেলা ঘুম থেকে উঠেই তার স্নিজিং শুরু হয়ে যাচ্ছে, হাঁচি কাশি শুরু হয়ে যাচ্ছে, সে হাঁচতে শুরু করলে ননস্টপ তার হাঁচি হয়ে যাচ্ছে, তার কাশতে শুরু করলে তার কাশি বন্ধ হচ্ছে না। নর্মালি কোল্ড এন্ড ফিভার এগুলো ছাড়াও তার এই সিমটমস গুলো। তখন আমরা সেগুলোকে কি বলি? অ্যালার্জিক রাইনাইটিস, মানে অ্যালার্জিক কন্ডিশনের জন্য সেগুলো ডেভেলপ করে। তখন আমাদের ডাব্লিউবিসির ডিসি কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট চেক করা হয়, বেসোফিল কাউন্ট কতটা হাই আছে বা তার ইওসিনোফিল কাউন্ট কতটা হাই আছে, এগুলোর উপর বেস করে ডিটারমাইন করা হয় যে অ্যালার্জিক থেকে তার ওই কন্ডিশনটা ডেভেলপ করছে নাকি নর্মাল কোল্ড ফ্লু থেকে তার ডেভেলপ। এটা ডিফারেন্স কি করে আমরা বুঝবো? উপর থেকে উইদাউট টেস্ট আমরা এটাকে এইভাবে বুঝতে পারি, পেশেন্টের যদি কাফ অ্যান্ড কোল্ড বা কোল্ড ফ্লু থেকে কোনো মানে তার রানিং নোজ, হাঁচি কাশি এগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা সার্টেন টাইম পর্যন্ত থাকবে। আর যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের সারা বছরই এই সমস্যাটা থাকবে। তার হাঁচি কাশি, ঘুম থেকে উঠে নাক দিয়ে স্নিজিং হওয়া, হাঁচতে শুরু করলে বন্ধ না হওয়া, মানে একটু ডাস্ট
কিছু লাগলেই বাইরে বেরোলেই তার হাঁচি কাশি শুরু হয়ে যাওয়া, এই কাউন্ট গুলো হচ্ছে আমরা ডব্লিউবিসির ডিসি থেকে ধরতে পারি। এবং সারা বছর অলমোস্ট থাকে, যে ট্রিটমেন্ট না করলে কিন্তু সারে না। এবং অ্যালার্জিক রাইনাইটিস এমন একটা জিনিস, খুব সাবধানে রাখতে হয় পেশেন্টকে, কারণ এটা বারবার রিকভার করতে পারে প্রপার ট্রিটমেন্ট না হলে, এবং না করে বেরোতে বলা হয় সেই জন্য পেশেন্টকে। তাহলে 4টে টাইপ আমরা জানলাম: নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। নেক্সট হচ্ছে আমার মোনোসাইটটা কি? ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন বাই ক্লিনিং আপ ড্যামেজ সেল। আমাদের বডিতে যখন সেল ড্যামেজ হয়ে যায়, কোনো একটা ইনজুরি বা কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য যখন সেল ড্যামেজ হয়, নর্মাল ড্যামেজ না, নর্মাল ড্যামেজ তো সেল ব্রেকডাউন প্রতিনিয়ত হতে যাচ্ছে, কিন্তু কোনো একটা রিজনের জন্য যদি আমাদের বডিতে সেল ডেথ হয়, যেমন একটা এক্সাম্পল দিই, কারোর একটা বয়েল হয়েছে, ফোড়া, কি হয়েছে সেই জায়গাগুলো, এটা ডেথ সেল, যে সেলগুলোকে বাইরে বেরিয়ে আসছে। এবার কোনো একটা ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়েছে সেই জায়গাটায়, কোনো একটা ব্যাকটেরিয়া, মেনলি ওরা কেন হয় আমাদের স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য এই আমাদের বয়েলটা, স্ট্রেপ্টোকক্কাস ভাইরাস অ্যাটাক করার পর সেই জায়গার স্কিনের সেলগুলো ডেথ হয়েছে, স্ট্রেপ্টোকক্কাস সেই সেলগুলো মেরে দিয়েছে। এবার কি হবে, সেটা পাস বা পুঁজ, সেটা বেরিয়ে আসবে বাইরে। এই জিনিসটার এগেনস্টে ফাইট কে করবে, স্ট্রেপ্টোকক্কাসের এগেনস্টে ফাইট কে করবে, যে সেল ডেথ হচ্ছে আমাদের, সেই সেলগুলোকে ক্লিনিং করার জন্য কে ফাইট করবে? মোনোসাইট। তাহলে কোনো ড্যামেজ সেল, সেটাকে বডি থেকে ক্লিন করার জন্য পার্টিকুলার ডব্লিউবিসির যে পার্টটা মেনলি কাজ করে সেটা হচ্ছে মোনোসাইট। মানে 5টা টাইপ, প্রত্যেকেরই কাজ রোগের বিরুদ্ধে ফাইট করা, কিন্তু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডিফারেন্স তাদের মধ্যে আছে, যেমন মোনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল। 5টা টাইপের ডব্লিউবিসি আমরা মুখস্থ রাখবো, এবং এই ডায়াগ্রাম গুলো আমরা প্র্যাকটিস করব। আমি নোট দিয়ে দেবো, এই ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করবেন, কারণ ডব্লিউবিসি কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। এখানে নর্মাল রেজাল্ট হিসাবে কয়েকটা পার্সেন্টেজ দেয়া আছে, যেমন আমরা ডব্লিউবিসির টোটাল কাউন্ট বললাম 4,500 থেকে ডিসি কত দেবো আমরা পেশেন্টকে, মানে ডিফারেন্সিয়াল কাউন্ট, তখন 5 হিসাবে ধরা হয়। যেমন নিউট্রোফিল কাউন্ট নর্মাল হচ্ছে আমাদের 40 থেকে 60%, লিম্ফোসাইট 20 থেকে 40, মোনোসাইট হচ্ছে 2 থেকে, ইওসিনোফিল থেকে 4। ইওসিনোফিল এবং বেসোফিল বলেছি অ্যালার্জির জন্য রেসপন্সিবল, তাহলে 15% দেখায়, তার মানে তার কিন্তু অ্যালার্জিক টেন্ডেন্সি ডেফিনেটলি আছে। বেসোফিল অ্যালার্জিক রাইনাইটিস টেস্ট করার জন্য আমরা পেশেন্টকে দিই, 0.5 থেকে 1 এর মধ্যে থাকলে বেসোফিল কাউন্ট নর্মাল, এগুলো পার্সেন্টেজ হিসাবে দেখা হয়। এই পার্সেন্টেজ গুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ রিপোর্ট দেখতে গেলে কিন্তু এইগুলো কাজে লাগবে। হুম, আচ্ছা, এবার আসবো আমরা প্লেটলেট সম্পর্কে। যেমন কিছু ডিজিজ সম্পর্কে জানলাম, যেমন থ্রম্বোসাইটোপিনিয়া, থ্রম্বোসাইটোসিস, তেমনি ডব্লিউবিসি কাউন্ট হাই হলে বা ডব্লিউবিসি কাউন্ট লো হলে কিছু ডিজিজ কন্ডিশন আমাদের তৈরি হয়, যে ডিজিজ কন্ডিশন গুলো সম্পর্কে আমরা একটু জানবো। First আসি, what are the common conditions and disorders that affect
হোয়াইট ব্লাড সেল মানে আমাদের ডাব্লিউবিসি। লো হোয়াইট ব্লাড সেল কাউন্ট আর লাইকলি টু গেট ইনফেকশন লিউকোপেনিয়া। কোনো কিছু কাউন্ট কমে গেলে সেটাকে বলা হয় পেনিয়া। যেহেতু ডাব্লিউবিসি লিউকোসাইট তাই লিউকোপেনিয়া, থ্রম্বোসাইট তাই থ্রম্বোপেনিয়া, এইভাবে নামগুলো দেওয়া হয়। If your white blood cell count is too high, হাই হলে কি হবে? সাইটোসিস, থ্রম্বোসাইটোসিস ছিল প্লেটলেট হাই হলে, এখানে কি হবে? লিউকোসাইটোসিস, শুধু থ্রম্বোর জায়গায় লিউকো বসবে। আমাদের ডাব্লিউবিসি কাউন্ট হাই, লিউকোসাইটোসিস, an infection or underlying medical condition, leukemia. মেডিকেল কন্ডিশন যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। আমরা ব্লাড ক্যান্সারকে মেডিকেল টার্মে কি বলি? লিউকিমিয়া। এবার এখানে একটা ডিফারেন্স আছে যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে লিউকোসাইটোসিস মানে কি লিউকেমিয়া না, লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাওয়া। ডাব্লিউবিসি কাউন্ট ইনফেকশনের জন্য বেড়ে যেতে পারে, অনেক প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য ডাব্লিউবিসি কাউন্ট বাড়তে পারে। তো লিউকেমিয়া মানে হচ্ছে তার হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি কাউন্ট নর্মালি প্রচুর বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে আমি আসছি, লিউকেমিয়া আমি ডিটেলস পড়াবো তখন আমি বলছি। এখন বেসিক ডিফারেন্স আমাদের এইটা বুঝতে হবে যে লিউকোসাইটোসিস মানে লিউকেমিয়া নয়, কিন্তু লিউকেমিয়া হলে কিন্তু লিউকোসাইটোসিস, মানে ব্লাড ক্যান্সার হলে হাই ডাব্লিউবিসি কাউন্ট থাকবে, যেটাকে বলবো লিউকোসাইটোসিস। কিন্তু লিউকোসাইটোসিস হয়েছে মানেই পেশেন্টকে বলে দিলাম লিউকিমিয়া হয়েছে, তোমার ব্লাড ক্যান্সার হয়েছে, এটা সঠিক না। তাহলে হোয়াট ইজ লিউকিমিয়া? লিউকিমিয়া সম্পর্কে আমাদের একটু জানতে হবে। লিউকেমিয়া ফার্স্ট অফ অল আমরা যেটা একদম মাথায় ঢুকিয়ে নেবো যে ডাব্লিউবিসি কাউন্ট অনেক বেশি, নর্মালি নর্মাল কাউন্ট কত বলেছি আমরা? 4,500 থেকে 11,000। তো লিউকেমিয়ার ক্ষেত্রে প্রায় মাইক্রোলিটারে, পার মাইক্রোলিটারে, কিউবিক পার মাইক্রোলিটার, সিইউ পার এমসিএল, প্রায় 10 লাখের উপর ডাব্লিউবিসি কাউন্ট। মানে কোথায় 11,000, 4,500 থেকে 10 লাখ, 3 লাখ। লিউকেমিয়া হলে একটা পেশেন্টের হোয়াইট ব্লাড সেল কতটা বাড়তে পারে? 10 লাখ, above 10 লাখ পার কিউবিক মাইক্রোলিটার, সিইউ পার মাইক্রোলিটার। এবার লিউকেমিয়া বেস বলতে আমরা দেখলাম যে হাই ডাব্লিউবিসি কাউন্ট, এটাকে মেডিকেলি এইভাবে ডিফাইন করা হয় আনকন্ট্রোল অ্যাবনর্মাল এক্সেসিভ পলিফারেশন। কি বললাম? আনকন্ট্রোল, যেটাকে কন্ট্রোল করা যায় না, নর্মাল, যেটা নর্মাল নয়। পলিফারেশন, পলিফারেশন মানে মাল্টিপ্লাই হতে থাকে, পলিফারেট করতে থাকে, জিনিসটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। আনকন্ট্রোল নর্মাল এক্সেসিভ পলিফারেশন অফ হোয়াইট ব্লাড সেল অর লিউকোসাইটোস, এটা হচ্ছে লিউকেমিয়া। এবার লিউকেমিয়ার বেসিক কিছু সিমটম ডায়াগনোসিস করতে গেলে আমাদের টেস্ট প্যাথোলজিক্যাল দিকে চলে যাচ্ছে, আমরা কি টেস্ট করবো না টেস্ট করবো। একটা তো ডাব্লিউবিসি কাউন্ট আমাদের মারাত্মক লেভেলের হাই থাকবে, যেটা বলেছি 10 লাখের উপর, এগুলো প্যাথোলজিক্যাল পার্টে ঢুকে যাচ্ছে। আমি কিছু ফিজিওলজিক্যাল পার্ট নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ওভারঅল সিমটমস পাবো একটা পেশেন্টের। এই সিমটমস থেকে আমরা বুঝতে পারবো যে
পেশেন্টের লিউকেমিয়া হলেও হতে পারে, কিন্তু 100% ডায়াগনোসিস কিন্তু আমি বলছি না। ফুল ডায়াগনোসিস না করে আমরা কখনো বলতে পারবো না যে এইটা হয়েছে। বেসিক যে জিনিস, ফার্স্ট যেটা আমাদের ম্যানিফেস্টেশন বা আমরা সিমটমস হিসাবে বলতে পারবো, লিখে রাখতে পারেন নিজেদের বোঝার সুবিধার্থে বা জানার সুবিধার্থে, পেন ইন লং বোন। আমাদের যেগুলো লং বোন আছে, আমরা অস্টিওল বোন বলতে কোনগুলো পড়েছি? আমাদের ফিমার, আমাদের থাইয়ের যে বোন, রেডিয়াস, ফিমার, ফিমারের পর আমাদের টিবিয়া, ফিবুলা পায়ের নিচের দিকে, আমাদের হাতের হিউমারাস, রেডিয়াস, আলনা, যেগুলো লং বোন, লম্বা বোন, বোনসে ফার্স্ট পেন। আর একটা ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে, খুব অ্যাবনর্মাল সিমটম, টেন্ডারনেস ইন স্টার্নিং। হোয়াট ইজ টেন্ডারনেস? টেন্ডারনেস মানে লিখে রাখুন সুইট পেন, মানে একটা পেশেন্টের ব্যথা হচ্ছে, কোনো জায়গায় যন্ত্রণা হচ্ছে, সে এসে বলবে যে আমার এখানে কি যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু, এখানে আমার লাগছে, পেন হচ্ছে, সেটা ব্যথা, পেন। টেন্ডারনেস কোন? নর্মালি সে কোথাও ব্যথা পাচ্ছেন, সেই জায়গাটাকে যদি আমরা প্রেস করি, টিপছি, তখন বলছে আমার লাগছে। কোন জায়গাকে প্রেসিং করবার পর যদি পেন ফিল হয়, সেটাকে বলা হয় টেন্ডারনেস। তাহলে টাচ উইথ পেন ইজ কল্ড টেন্ডারনেস। তাহলে নর্মাল পেনের সাথে টেন্ডারনেস এর ডিফারেন্সটা বোঝা গেল। তো নর্মালি পেন হবে আর একটা টাচ করলে পেন। এবার লিউকেমিয়ার ক্ষেত্রে অ্যাবনর্মাল সিমটমসটা কি? টেন্ডারনেস ইন স্টারনাম। স্টারনাম মানে আমাদের যেটা ব্রেস্ট বোন, সেগুলোতে আমরা পড়েছি আমাদের বুকের সামনের দিকে যে স্টারনাম থাকে, সেই স্টারনাম বোনসে প্রেস করলে পেশেন্ট পেন ফিল করবে, যেটা নর্মালি কিন্তু কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা পাই না। টেন্ডারনেস ইন স্টারনাম, পেন ইন লং বোন। তার সাথে কি হয়? ক্লিনোমেগালি। লং বোন বললেন, আরেকবার বলুন, ওটা বুঝতে পারিনি। কোনটা? লং বোন, লং বোনেতে কি হবে? লং বোনেতে পেন হবে, ব্যথা। পেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। বডি যেখানে যেখানে লং বোন। আর বললাম টেন্ডারনেস ইন স্টার। তাহলে এই দুটো সিমটমস হলো লিউকোমিয়ার একটা ইন্ডিকেশন। আর কি হয়? ক্লিনোমেগালি, হেপাটোমেগালি। মেগালি মানে বেড়ে যাওয়া, ক্লিনোমেগালি মানে স্প্লিন বেড়ে যাওয়া, হেপাটোমেগালি মানে লিভার বেড়ে যাওয়া। কারণ লিভার হেপাটিক সেল দ্বারা তৈরি হয় বলে, তাহলে হেপাটো যা যা টার্ম আসবে সবই লিভারের সাথে যাবে, লিভারের সাথে সংযুক্ত, হেপাটো টার্ম। এবার আমাদের পজিশন জানতে হবে, অ্যানাটমিক্যাল, কোথায় আমাদের লিভার অবস্থিত, কোথায় আমাদের স্প্লিন অবস্থিত, এই জায়গাগুলো প্যালপেশন করা শিখতে হবে। এবারে হেপাটোমেগালি লিভার এনলার্জ বিভিন্ন কারণে হতে পারে, যেমন আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, আমাদের জন্ডিস, যে কোনো ডিজিজের ক্ষেত্রে ম্যাক্সিমামই লিভার এনলার্জমেন্ট দেখা যায়, খুব সহজে লিভার এনলার্জ, লিভার বড় হয়ে গেছে একটা। আর স্প্লিনোমেগালি মানে স্প্লিন এনলার্জমেন্ট। স্প্লিন এনলার্জমেন্ট কিন্তু নর্মালি আমরা ফিল করতে পারবো না যতক্ষণ না স্প্লিনটা তার নর্মাল সাইজের থেকে 2 to 3 টাইমস এনলার্জ হবে। একটা পেশেন্টের যদি 2 থেকে 3 গুণ তার স্প্লিনের এনলার্জমেন্ট হয়, তবেই আমরা সেটা হাত দিয়ে প্যালপেট করতে পারবো। কারণ ওই স্প্লিনকে নর্মালি হাত দিয়ে প্যালপেট করা যায় না। তাহলে কতটা এনলার্জ হয়েছে স্প্লিন, যার জন্য আমরা হাত দিয়ে সেটাকে ফিল করতে পারবো স্প্লিনের। নর্মালি স্প্লিন যখন আমরা প্যালপেট করতে হাতে পাবো না, আমরা ইউএসসি রিপোর্ট দেখতে পারবো পেশেন্টের কতটা এনলার্জ হয়েছে, ঠিক আছে। আর নর্মালি ওয়েট লস হতে থাকবে পেশেন্টের, একদম ওয়েট লস হয়ে যায়, খুব র্যাপিড ওয়েট লস, খুব তাড়াতাড়ি ওয়েট লস হয় পেশেন্টের। আর একটা খুব ইম্পর্টেন্ট সিমটম আমরা লিউকোমিয়াতে দেখতে পাই, তা হচ্ছে অ্যানিমিয়া।
অ্যানিমিয়া সম্পর্কে তো আমরা অলরেডি পড়েছি, ডিটেলসে পড়েছি আগের ক্লাস। অ্যানিমিয়া মানে কি? হিমোগ্লোবিন লেভেল তার পড়ে যাচ্ছে। সেটা হিমোগ্লোবিন ভাঙার জন্যই হোক, আরবিসি ভাঙার জন্যই হোক। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে এক্সপ্রেসিভ। কেন আমরা লিউকোমিয়ার ক্ষেত্রে অ্যানিমিয়া দেখতে পাই? কারণ তার হোয়াইট ব্লাড সেল এমনিতেই বেড়ে যাচ্ছে, আমরা অলরেডি জেনেছি। এটা অ্যানিমিয়া কেন দেখতে পাবো? হোয়াইট ব্লাড সেল তো বাড়ছে, ঠিক আছে, বুঝলাম, কিন্তু তার সাথে আরবিসি কমবে কেন? কেন কমবে? আর কারণ আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট এগুলো তৈরি হয় কোথায়? আমাদের বোন ম্যারোর মধ্যে। মানে আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারোর মধ্যে। এই বোন ম্যারোর মধ্যে কি হয় নর্মালি? স্টেম সেল। স্টেম সেল মানে ইমম্যাচিওর সেল। স্টেম সেলের কাউন্ট খুব বেড়ে যায়। লিউকেমিয়া পেশেন্টের ক্ষেত্রে আমাদের বোন ম্যারোর মধ্যে স্টেম সেল কাউন্ট এক্সেসিভ হয়ে যায়। এরকম দেখি আমরা যখন লিম্ফোসাইট পড়েছিলাম, তখন একটা স্টেম সেল সম্পর্কে পড়েছিলাম যে ইম্যাচিওর ব্লাড সেলকে আমরা বলবো স্টেম। কোনো ব্লাড সেল প্রথমে ম্যাচিওর অবস্থায় থাকে না, সেটা প্রথমে ইম্যাচিওর অবস্থায় এবং সেখানে সেই স্টেম সেল থেকে ব্লাড সেল তৈরি হয়ে সেটা আমাদের সার্কুলেশনে আসে। তাহলে স্টেম সেলের নির্দিষ্ট বা নর্মাল কাউন্ট আমরা আমাদের বোন ম্যারোর মধ্যে পাবো। এবার লিউকেমিয়ার স্টেম সেল প্রচুর পরিমাণে একদম ইম্যাচিওর স্টেম সেল ভর্তি হয়ে যায় আমাদের বোন ম্যারোর মধ্যে। স্টেম সেল কি? ডাব্লিউবিসি কাউন্ট, মানে ডাব্লিউবিসি হাই হয়ে গেছে কারণ ইম্যাচিওর সেলে তো ভর্তি হয়ে গেছে। আর আরবিসি যেখান থেকে তৈরি হওয়ার কথা ছিল, আরবিসিও তৈরি হতে পারছে না, কারণ বোন ম্যারোর মধ্যে স্টেম সেল ভর্তি হয়ে গেলে আরবিসি প্রপার তৈরি হতে পারে। তাহলে ডাব্লিউবিসি হাই হয়ে গেল অ্যাবনর্মালি, আরবিসি কাউন্ট কমতে শুরু করলো কারণ আরবিসি তৈরিই হচ্ছে না। আরবিসি যদি তৈরি না হয়, তার মধ্যে হিমোগ্লোবিনের তো কোনো প্রশ্নই আসে না। হিমোগ্লোবিনটা তৈরি হবে কোথায় যদি আরবিসি না তৈরি হয়? তাহলে পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে গেল। তাহলে রেড ব্লাড সেল কাউন্ট তার কমে গেল এবং ডাব্লিউবিসি কাউন্ট তার নর্মালি বেড়ে গেল। এই কন্ডিশনটা এবং যে অ্যাসোসিয়েটেড সিমটমস বললাম, এই অ্যাসোসিয়েটেড সিমটমস গুলো যদি পেশেন্টের থাকে, তাহলে একটা ইন্ডিকেশন করে লিউকেমিয়ার দিকে যাবে। তাহলে বেসিক আইডিয়া আমি দিয়ে দিলাম আমাদের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার রোগটা সম্পর্কে। এবার কারণ প্রথম কথা, ইটিওলজি মানে হচ্ছে কারণ। মেডিকেলে ইটিওলজি টার্মটা বলা হয় কারণ হিসাবে। হোয়াট ইজ দ্য ইটিওলজি? ফার্স্ট ইটিওলজি হচ্ছে আননোন, অজানা। এদের ক্ষেত্রে ফার্স্ট যে কজটা আমরা লিখবো আননোন ইটিওলজি, অজানা কজ। কেন হয় আমরা নিজেরাই জানি। এগুলো ছাড়াও আননোন ইটিওলজি ছাড়াও বেশ কিছু জিনিস প্রায়োরিটি দেয়া হয় লিউকেমিয়া বা লিউকেমিয়ার ক্ষেত্রেই এখন আমি বলি। লিউকেমিয়ার ক্ষেত্রে ফার্স্ট জেনেটিক ডিজিজ, মানে একটা পেশেন্টের জিনগত সমস্যা, তার ফ্যামিলি হেরিডিটিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, সেক্ষেত্রে একটা চান্সেস থাকে যে লিউকেমিয়াই হোক বা যে ধরনের ক্যান্সারই হোক, ফ্যামিলি হেরিডিটির জিনেতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে পেশেন্টের চান্স থাকে। তার ম্যাটার্নাল সাইডেই হোক, প্যাটার্নাল সাইডেই হোক, মায়ের দিকেই হোক আর বাবার দিকেই হোক, ক্যান্সারের হিস্ট্রি থাকলে একটা সম্ভাবনা তৈরি। বাট যাদের নেই তাদেরও হচ্ছে, তাই এটা আননোন ইটিওলজি, যে ফ্যামিলি হিস্ট্রিতে তার জানা কেউ নেই, তার বাবা মা কারোর সাইডেই নেই, অথচ ক্যান্সার পেশেন্ট এরকম বহু আছে।
এগুলো আননোন এটিওলজি, কোনো কজ নেই। তাহলে একটা কারণ বললাম জেনেটিক ডিসঅর্ডার, আর একটা মেটাবলিক মেটাবলিক ফ্যাক্টর, মানে যেগুলো আমাদের বিপাক ক্রিয়া, এই ধরনের খাদ্য গ্রহণ করছি আমরা তার উপর বেশ করে। যেমন কার্সিনোজেনিক ফুড, কার্সিনোজেনিক মানে যেগুলোতে কার্সিনোজেন আছে, মানে তামাক জাতীয় জিনিস, তামাক জাতীয় জিনিস এগুলো কিন্তু ক্যান্সারাসের একটা মেন জায়গা, যেগুলোকে রিসার্চে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এগুলো থেকে ক্যান্সার তৈরি হতে পারে। ফুড হ্যাবিট, বাইরের খাবার, আজিনামোটোর ইত্যাদি ইত্যাদি বহু খাবার যেগুলো ক্যান্সারের জন্য রেসপন্সিবল। স্পাইসি, এগুলো বিতর্কিত ব্যাপার, কেউ বলবে আমি সারা জীবন স্পাইসি খাবার খেয়েও আমার ক্যান্সার হয়নি, এগুলো জেনেটিক ডিসঅর্ডার। এই ইন্ডিকেশন দেয়া কার্সিনোজেনিক ফুড অর ব্যাড ফুড হ্যাবিট। আর খুব ইম্পর্টেন্ট প্রচুর পরিমাণে হয়, মানে তার হয়তো মাসে 2টো করে এক্সরে হচ্ছে। কিন্তু বলা যেতে পারে যে এই লিউকেমিয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, কিন্তু সবার উপরে যেটা এক্সাক্ট কজের আননোন। এইটা গেল। এবার লিউকেমিয়ার একটা অ্যাভারেজ কারণ বললাম, লিউকেমিয়া রোগটা কি সেটা বললাম, তার কি কি সিমটমস থাকে, কত কাউন্ট থাকে, কেন অ্যানিমিয়া হয় লিউকেমিয়াতে। এবার লিউকেমিয়ার 2টো টাইপ, একটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়াটা কি? অ্যাকিউট লিউকেমিয়াটা মানে যেটা করে পেশেন্টের ধরা পড়ছে, মানে র্যাপিড চেঞ্জেস, একটা পেশেন্টের তার অনেকটা কি হবে, তাড়াতাড়ি হঠাৎ ধরা পড়লো যে তার র্যাপিড ওয়েট লস, তার মানে ব্লাড সিরিজ, ব্লাড সিরিজ মানে কি, আমাদের মাইলোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট আছে আমাদের ব্লাডের মধ্যে, সেগুলো ডিস্ট্রাকশন। ব্লাড কখন হবে, যখন ইম্যাচিওর সেল থাকবে, স্টেম সেল থাকবে। এটা মেনলি অ্যাকিউট লিউকেমিয়া যাদের হয় সেটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার পার্সেন্টেজ সব থেকে বেশি অ্যাডাল্টদের থেকে। আর ক্রনিক লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া কি, স্লো স্লো মুভমেন্ট হবে, মানে পেশেন্ট প্রথমের দিকে বুঝতে পারবে না, আস্তে আস্তে তার সিমটমস গুলো ডেভেলপ করতে শুরু করবে, এবং লিম্ফোসাইট গুলো, এগুলো মেনলি ক্রনিক লিউকেমিয়াটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়। তো বেসিক ডিফারেন্স, ক্রনিক লিউকেমিয়াটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়। অ্যাকিউট লিউকেমিয়াটা যদি ফার্স্ট থেকে ধরা পড়ে বাচ্চাদের, অনেকটা সার্ভাইভেবল, এটা পুরোপুরি পার্সেন্টেজ হয়তো নয়, কিন্তু প্রথম দিকে ধরা পড়লে কিন্তু আস্তে আস্তে এটা অনেক হয়তো আর রিপিট হয় না, এরকমও কেস আছে, কিন্তু অ্যাডাল্ট লিউকেমিয়া কিন্তু সার্ভাইভ করানো একটু মুশকিল। লিম্ফোমা আর একটা ডিজিজ, লিম্ফোমা or an immune disorder, লিম্ফোমা। লিম্ফোমাটা কি, লিউকেমিয়ার সাথে লিম্ফোমা আর একটা ডিজিজ। লিম্ফোমাও হচ্ছে একটা টাইপ অফ ব্লাড ব্লাড ক্যান্সার, হচ্ছে আমাদের লিম্ফোমা। যখন আমাদের লিম্ফোসাইট কাউন্ট হাই হয়, আনকন্ট্রোল হয়, এবং লিম্ফ্যাটিক সিস্টেমের ডিস্ট্রাকশন তৈরি হয়ে যায়, লিম্ফ নোড নষ্ট হতে শুরু করে। আমরা কি জানি, লিম্ফ্যাটিক
লিম্ফ নোড ফ্লুইডের কম্পোজিশন আমরা পড়েছি লিম্ফ্যাটিক সিস্টেমে। lymphatic system হাই ডব্লিউবিসি কাউন্ট হয়ে যায় সেখানে, সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে কথায় লিম্ফ্যাটিক সিস্টেমের ক্যান্সারকে আমরা বলবো লিম্ফ। ব্লাড ক্যান্সার যেমন আছে, তাহলে আমাদের যে লিম্ফ কন্ট্রোল মানে দুটো টাইপ আমরা পড়েছি, একটা হচ্ছে রক্ত সঞ্চালন, একটা হচ্ছে লাসিকা সঞ্চালন। লাসিকাটা হচ্ছে লিম্ফ, রক্ত সঞ্চালনটা হচ্ছে ব্লাড। এই জিনিসটা হচ্ছে আর একটা ডিজিজ কন্ডিশন যেটা ব্লাডের সাথে সাথে লিম্ফ্যাটিক সিস্টেমকেও এফেক্ট করে, লিম্ফোমা। তাহলে আমরা ব্লাড ডিফারেন্সিয়াল কাউন্ট আমাদের হয়ে গেল, তাহলে ডব্লিউবিসি আমাদের হয়ে গেল। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট এগুলো সম্পর্কে কিন্তু একটু ডিটেলস আলোচনা করে দিলাম। নেক্সট পার্টে আমরা যাই এবার। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর, যেগুলো রক্ত সঞ্চয়নে আমাদের সাহায্য করছে। তাহলে দুটো জিনিস বলেছি যেগুলো আমাদের ব্লাড সার্কুলেশনেতে এই রক্ত সঞ্চয়নেতে সাহায্য করে। একটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, আর একটা হচ্ছে প্লেটলেট। প্লেটলেট হচ্ছে একটা সেল, আর ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রোটিন। এই হচ্ছে দুটো ডিফারেন্স, কাজ একই। ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট ইন ব্লাড, coagulation of protein in blood is helps from blood clot to stop bleeding when you have an injury. These proteins are called clotting factors. কোনো একটা জায়গায় ইনজুরি হয়েছে, সেই জায়গায় ব্লাড ক্লট করা, এই কাজটা যে প্রোটিন করাচ্ছে তাদেরকে বলা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর। Which vitamin is necessary for the synthesis of clotting factors? কোন ভিটামিন আমাদেরকে হেল্প করে ক্লটিং ফ্যাক্টরের জন্য? সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে আমাদের ব্লাড ক্লট করতে সাহায্য করে। ভিটামিন কে হেল্প টু মেক ভেরিয়াস প্রোটিন দ্যাট আর নিডেড ফর ব্লাড ক্লটিং। ভিটামিন কে এর যদি ডেফিসিয়েন্সি বডিতে থাকে, তা কিন্তু ব্লাড ক্লট হতে সমস্যা হয়। লিভার, majority of clotting factors are synthesized in liver. Maximum clotting factors synthesized হয় মানে সংশ্লেষিত হয় আমাদের লিভারের মধ্যে। তাহলে লিভার যদি কারোর ড্যামেজ থাকে, লিভার সেল যদি কারোর ড্যামেজ থাকে এবং ভিটামিন কে যদি কারোর ডেফিসিট থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লটিং ফ্যাক্টরের সমস্যা তৈরি হয়। তাহলে যদি কারোর মানে ওই লিভার সিরোসিসের কোনো পেশেন্ট থাকে, কি হয় তাদের ব্লাড ক্লটিং এর সমস্যা হয়। আর একটা জিনিস কি হয়, একটা পেশেন্টের ব্লাড ক্লট হতে সমস্যা করে। আমরা ব্লাড সুগারের ক্ষেত্রে কি জানি, কোনো পেশেন্টের ব্লাড ক্লট হতে সমস্যা করে। অ্যাকচুয়ালি ক্লট হতে সমস্যা করে না, কোনো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ব্লাড ক্লটিং এর সমস্যা হয় না, এটা তো ভুল ধারণা। মেন সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে
কোনো জায়গা কেটে গেলে সেখানটা হিল হতে সময় লাগে। ক্লট হওয়া আর হিল হওয়া দুটো আলাদা জিনিস। রক্ত বন্ধ হচ্ছে না, ঘাস শুকোতে চাইছে না, দুটো আলাদা জিনিস। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি হয়, রক্ত বন্ধ হয়ে যায়, ক্লটিং এ কোনো সমস্যা হয় না। অনেকে এইটা ভুল করে যে ডায়াবেটিক পেশেন্টের কেটে গেলে রক্ত জমাট বাঁধতে চায় না। এটা একটা ভুল কনসেপশন। রক্ত জমাট বাঁধে, সেই জায়গাটা শুকোতে চায় না। কেন শুকোতে চায় না? ডায়াবেটিক পেশেন্টের কি হয়, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেলটা অনেক হাই থাকে। গ্লুকোজ লেভেল যেখানে হাই থাকে, সেই ব্লাড ভেসেলস দিয়ে অক্সিজেন ঠিক করে প্রবাহিত হতে পারে না। O2, ওটা নর্মাল পেশেন্টের ব্লাড সার্কুলেশন প্রসেসের ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে O2 যত সহজে বিভিন্ন সেল এবং অর্গানে রিচ করতে পারে, ডায়াবেটিক পেশেন্টের যদি গ্লুকোজ লেভেল হাই থাকে সেক্ষেত্রে কিন্তু O2 প্রপারলি সেই রুট দিয়ে যেতে পারবে না, রিচ করতে পারবে। O2 যেখানে অক্সিজেন কম পৌঁছাবে সেই জায়গায় হিল আপ করতে সময় লাগবে। এই কনসেপশনটা ক্লিয়ার করে নিন। ডায়াবেটিক পেশেন্টের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেশি থাকার জন্য অক্সিজেন প্রবাহিত হতে সমস্যা হয়, যার জন্য প্রপারলি নির্দিষ্ট জায়গায় অক্সিজেন কম পৌঁছায়, কিন্তু কোনো জায়গায় কেটে গেলে হিল আপ হতে সমস্যা। তাহলে ডায়াবেটিক পেশেন্টের ডিফারেন্সিয়েশনটা বললাম, কেন হিল আপ হতে চায় না। এই ভুলটা যেন আর না থাকে যে ডায়াবেটিক পেশেন্টের কেটে গেলে রক্ত বন্ধ হয়, এটা একদম ভুল হয়। আর লিভার যদি কারোর ফেলিওর থাকে, যেমন হেপাটিক সেল বা লিভার সিরোসিস, এই ফেলিওরেশন যদি থাকে আমাদের ক্যাপিটাল সেল লিভারের, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড ক্লটিং এর সমস্যা হবে। কারণ ভিটামিন এ সিনথেসিস হয়, মেজরিটি পার্টটা সিনথেসিস হয় একদম আমাদের লিভারের। লিভার থেকে ক্লটিং এর সমস্যা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে ক্লটিং এর সমস্যা। সুগারের ক্ষেত্রে ক্লটিং হয় কিন্তু হিল আপ সহজে হতে চায় না ডিউ টু হাই লেভেল অফ গ্লুকোজ ইন ব্লাড। Which is difference between platelet and clotting factor? Clotting factor এবং platelet এর ডিফারেন্সটা কি? Coagulation involves the action of cell on coagulation factor. Cell are protein, and the coagulation factor, the cell are platelet and the coagulation factor are protein. মানে আমাদের যখন ব্লাড সেল, আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট, এগুলো হচ্ছে ব্লাড সেল, তার মধ্যে প্লেটলেট আমাদের হিল করাচ্ছে বডিকে, মানে আমাদের ক্লটিং করাচ্ছে। আর কোয়াগুলেশনের যে 13টা ফ্যাক্টর, সেগুলোও আমাদের বডিকে ব্লাড ক্লট করাচ্ছে। তাহলে কোয়াগুলেশনটা হচ্ছে প্রোটিন, 13টা ফ্যাক্টর হচ্ছে প্রোটিন, আর প্লেটলেটটা হচ্ছে আমাদের বডির রক্তকণিকা বা ব্লাড সেল। এই ভুলটা যেন না হয়, দুটো সম্পূর্ণ আলাদা কিন্তু এদের ফাংশন। আর সিনথেসিস, প্রোটিন সিনথেসিসের জন্য মানে ভিটামিন এ যে আমাদের হেল্প করে, তার জন্য কোন কোন ফ্যাক্টর আমাদের সাহায্য করে? আমাদের 13টা ক্লটিং ফ্যাক্টর আছে, সেই 13টা ক্লটিং ফ্যাক্টরে আমি আসছি। তার আগে এই ফ্যাক্টর 2, 7, 9, 10, এই 4টে ক্লটিং ফ্যাক্টরকে কিন্তু মেনলি হেল্প করছে ভিটামিন কে। এই 4টে ফ্যাক্টর খুব বেশি অ্যাক্টিভ থাকে ব্লাড ক্লট করানোর জন্য, এবং এই অ্যাক্টিভনেসটা তৈরি করে ভিটামিন কে। ভিটামিন কে ইজ এসেন্সিয়াল ফর দ্য সিনথেশন ফ্যাক্টর 2, 7, 9, 10। এই সিনথেস করার জন্য ভিটামিন কে আমাদের হেল্প করে। And is often associated with vitamin K deficiency in patients with liver failure. তাহলে লিভার ফেলিওর থাকলে পেশেন্টের কিন্তু ভিটামিন কে ডেফিসিয়েন্সি তৈরি হবে, কারণ ভিটামিন কে সিনথেসিস হয় আমাদের লিভারে। আর ক্লটিং এর সমস্যা তৈরি হবে। It is generally believed that vitamin K supplementation can improve the coagulation function of protein with liver failure and some
থাকবেন। মানে ভিটামিন এ ডেফিসিট থাকলে সমস্যা, লিভার ফেলিওর থাকলেও সমস্যা। এবার আমরা এই বেসিক জিনিসটা জেনে গেলাম যে ভিটামিন এ এর ফাংশন আছে, লিভারের ফাংশন আছে ক্লটিং এর উপর। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর। ব্লাড কোয়াগুলেশন, রক্ত তঞ্চন, blood coagulation and hemostasis. What is hemostasis? কি জিনিসটা কি? An injury causes rupture of vessels resulting in hemorrhage. Hemorrhage মানে রক্তক্ষরণ হয়। যখন কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে মেডিকেল টার্মে বলা হয় হেমারেজ। হেমারেজ একটা মেডিকেল। কোনো একটা জায়গায় ইনজুরি হয়েছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। কেন ব্লিডিং? ব্লাড ভেসেলস যদি রাপচার, মানে রক্ত প্রবাহিত হয় আমাদের কোথায় কোথায় দিয়ে? আমাদের আর্টারি, ভেন, ক্যাপিলারি, এই তিনটে দিয়ে আমাদের রক্ত প্রবাহিত। আর্টারি কি করছে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে, ক্যাপিলারি কি করছে? ক্যাপিলারি হচ্ছে আর্টারি থেকে বেরোনো সূক্ষ্ম জালি, যেগুলো অক্সিজেনেটেড ব্লাডকে আর্টারি থেকে তার টিস্যুতে পৌঁছাতে সাহায্য করছে। এইগুলোর মধ্যে যদি কোনো একটা ভেসেলস রাপচার হয়, ছিঁড়ে যায়, সেখান থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে। The body mechanism try to arrest the bleeding. আমাদের বডির যে মেকানিজম আছে সেটা ব্লাডকে অ্যারেস্ট করবার চেষ্টা করবে, আটকানোর চেষ্টা করবে। This term is called hemostasis. এই যে অ্যারেস্ট অফ ব্লিডিং, রক্তকে অ্যারেস্ট করার বা আটকানোর চেষ্টা, এই প্রসেসটার নামই হচ্ছে হিমোস্ট্যাসিস। মানে যেটা আমরা বলছি রক্ত সঞ্চন, বাংলায় আমরা বলি রক্ত সঞ্চন। The mechanism of hemostasis can divided into 4 stages. 4টে স্টেজেতে আমাদের মেকানিজম অফ হিমোস্ট্যাসিস হয়। তো স্টেজটা পরে আসছি, আগে আমি ক্লটিং একটু বুঝিয়ে দিই, তারপর আমি স্টেজগুলোতে আসছি। ক্লটিং এখানে 12টা আছে, লেখা 13, কারণ কিছু বইয়ে এখন মডার্নে 12টা বলা হয়, কিন্তু অ্যাকচুয়াল পুরোনো মেডিকেল বুক যারা আমরা পড়ে এসেছি, যেটা পড়ে আমরা পাস করেছি, সেটা হচ্ছে 13টা ক্লটিং। এবং একটু যারা পুরোনো দিনের মানুষ আছেন, ডাক্তাররা যারা আছেন, আমাদের সিনিয়র স্যারেরা, সবাই কিন্তু আমাদের 13টা পড়িয়েছেন এবং 12টা বলতে বারণ করেছেন। কেন? সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবং কোন জায়গাটায় 12 জায়গায় 13 হবে সেটাও আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে। Formation of prothrombin activator requires 12 different coagulation, 13 coagulation. Factor 1, fibrinogen. আমি পরপর বলছি, নামগুলো একটুখানি অড লাগবে ফার্স্ট টাইম শুনলে, কিন্তু মন দিয়ে। ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন ফ্যাক্টর 1। থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 3 হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। ফ্যাক্টর 4 হচ্ছে ক্যালসিয়াম। 5 হচ্ছে লেবাইল ফ্যাক্টর। ফ্যাক্টর 6 যেখানে লেখা আছে অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্টটাকে কেটে 6 এর জায়গায় আমরা লিখবো, নোট করে রাখুন। নাম্বার 6 হচ্ছে অ্যাসিলারিন। আমি স্পেলিং বলে দিচ্ছি, A double C
LERIN। আর একবার বলি, ACCELERIN, সিলারিন। লেখা হয়েছে কি বলবেন একটু? হ্যাঁ ম্যাম, লেখা আছে। কি রে? হ্যাঁ ম্যাম। ম্যাডাম আরেকবার বলেন, এটা বলুন এটা। ACCELERIN, সিলারিন। ওকে মানে নাম ঠিক অ্যাবসেন্টের জায়গায় আমরা লিখবো সিলারিন। এই কন্ট্রোভার্সি আছে, অনেকে বলে 12টা ক্লডিং ফ্যাক্টর বা অনেকে বলে 13টা ক্লডিং, কিন্তু প্রপার হচ্ছে 13 অ্যাসিলারিন। কারণ এখন অনেক নাকি অ্যাসিলারিনের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, যার জন্য অনেক সময় বলা হয় যে 12। কিন্তু ইনকেস আমি শেখাচ্ছি, আপনারা 13টাই বলবেন, 12টা বলবেন, কারণ পুরোনো বুক থাকবে ওটাই পাওয়া যাবে। নাম্বার 7 হচ্ছে স্টেবাইল বা স্টেবাইল ফ্যাক্টর। নাম্বার 8 হচ্ছে আমাদের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রোগ, রক্ত জমাট বাঁধতে চায় না, কিসের অভাবে? আমাদের ফ্যাক্টর 8 এর অভাবে। হিমোফিলিয়া ডিজিজটার নাম আমরা সবাই শুনেছি, পেশেন্টের একদম ব্লাড ক্লটিং হতে চায় না, কারণ তাদের এই ফ্যাক্টর 8টা থাকে না, থাকে বা ফ্যাক্টর 8 অ্যাবনর্মাল থাকে। ফ্যাক্টর 8 হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমাদের ব্লাড ক্লটিং এ সাহায্য করে। নাম্বার 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। নাম্বার 9 হচ্ছে ক্রিসমাস। নাম্বার 10 হচ্ছে স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর। নাম্বার 11 হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন। নাম্বার 12 হচ্ছে হেডম্যান ফ্যাক্টর। নাম্বার 13 হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। 13টা ফ্যাক্টরের নাম বললাম, এখানে সবকটা ফ্যাক্টর মুখস্থ রাখাটা একটু ডিফিকাল্ট। আমি সবকটা ফ্যাক্টরের নাম আর একবার প্রোনাউন্সিয়েশন করে দিচ্ছি এবং কোনগুলো পার্টিকুলারলি মুখস্থ রাখবেন সেগুলো বলে দিচ্ছি। ফ্যাক্টর 1 মুখস্থ রাখতে হবে, ফাইব্রিনোজেন, ফ্যাক্টর 1 মুখস্থ। ফ্যাক্টর 2 প্রোথ্রম্বিন, এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। ফ্যাক্টর 3 থ্রম্বোপ্লাস্টিন। তাহলে ফ্যাক্টর 1, 2, 3 প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, এই 3টে মুখস্থ থাকবে। ফ্যাক্টর 4 ক্যালসিয়াম, জেনে রাখলেই হবে, মুখস্থর দরকার নেই। ফ্যাক্টর 5 ও তাই, লেভাইল ফ্যাক্টর। ফ্যাক্টর 6 অ্যাসিলারিন, এগুলো জাস্ট অ্যাসিলারিন। ফ্যাক্টর 7 হচ্ছে স্টেবল ফ্যাক্টর। ফ্যাক্টর 8 হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 1, 2, 3, 8 অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এটা মুখস্থ থাকবে, 4টে হলো। নাম্বার 4 হচ্ছে নাম্বার 9 হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর, জাস্ট মনে রাখবো। ফ্যাক্টর 10 হচ্ছে স্টুয়ার্ট ফ্যাক্টর, জাস্ট মনে রাখবো, এটা মুখস্থ না। ফ্যাক্টর 9 হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, মনে রাখবো। ফ্যাক্টর 12 হচ্ছে হেকম্যান ফ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর 13 হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এগুলো জাস্ট মনে রাখবো। এখানে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যেমন ফ্যাক্টর 8টা বললাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, 7 আর 8 আর 9 দুটো মনে রাখবো এখানে। হিমোফিলিক ফ্যাক্টর এ হচ্ছে নাম্বার 8, হিমোফিলিক ফ্যাক্টর বি হচ্ছে নাম্বার 9। হিমোফিলিয়া পেশেন্টের ক্ষেত্রে ফ্যাক্টর 8টা একদম অ্যাবনর্মাল থাকে,
এবং সেক্টর 9 এরও অ্যাবনর্মালিটিস তার সাথে থাকতে পারে। হিমোফিলিয়া পেশেন্ট ক্ষেত্রে 8 আর 9 এই দুটোতে গন্ডগোল থাকে। আর বাকি ক্লটিং ফ্যাক্টরের জন্য হাইপ্রিনোজেন, প্রথমদিন, থ্রম্বোপ্লাস্টিন, এই তিনটে ভালো করে আমরা মুখস্থ করি। তাহলে 13টা ক্লটিং ফ্যাক্টর, প্রত্যেকটা প্রোটিন যেগুলো আমাদেরকে ক্লটিং ফ্যাক্টরে হেল্প করে। তাহলে এই গেল আমাদের ক্লটিং। আচ্ছা, নেক্সট আমরা হিমোস্ট্যাসিস জেনেছি এবং হিমোস্ট্যাসিস বা কোয়াগুলেটিং ফ্যাক্টরের 13টা ক্লটিং ফ্যাক্টর জেনেছি। এবার মেকানিজমটা আমরা পড়বো, তার আগে একটা ব্রেক নিয়ে নেবো আমরা, 5 মিনিটের ব্রেক। তারপর আমরা ব্লাডের মেকানিজম পড়বো এবং এই ক্লটিং ফ্যাক্টরের মেকানিজম পড়বো এবং ব্লাড গ্রুপ পড়বো। খুব ইন্টারেস্টিং, ব্লাড গ্রুপ, রক্তের আমাদের গ্রুপ। তাহলে দেখতে সবাই জাস্ট পজ করে রাখুন, লেফট হবে।
শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বাকিটা কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে এবার যে ব্লাড ক্লটিং বা হিমোস্ট্যাসিস, এই হিমোস্ট্যাসিসের 4টে স্টেজ। মানে আমাদের ব্লাড যে অ্যারেস্ট হচ্ছে না, জমাট বাঁধছে, প্রসেস টুতে হয়। Hemostasis are divided into 4 stages, 4টে স্টেজ। is constriction of blood vessels। একটা জায়গা কেটে গেছে, প্রথমেই হিমোস্ট্যাসিস প্রসেস শুরু হওয়ার ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে ব্লাড ভেসেলস এর কনস্ট্রিকশন করানো। মানে যেখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে ভেসেলস গুলো, সেই জায়গাগুলো সংকোচন তৈরি। সংকোচন না হলে ব্লাড জমাট বাঁধবে, প্রসারিত হয়ে গেলে তো আরো ব্লাড বেরোতে থাকবে। নাম্বার 2 হচ্ছে টেম্পোরারি প্লেটলেট প্লাগ। সবার প্রথমে যেটা হয়, ব্লাড ভেসেলস এর কনস্ট্রিকশন হবার পর সেখানে টেম্পোরারি প্লেটলেট প্লাগ তৈরি হয়। প্লাগ মানে আস্তরণ, একটা আস্তরণ করতে শুরু করলো প্লেটলেট। প্লেটলেটও বলেছি রক্ত সঞ্চালনে সাহায্য করছে আমাদের। প্লেটলেট কি? রক্ত কণিকা। কোয়াগুলেটিং ফ্যাক্টর কি? এটা হচ্ছে প্রোটিন। ফার্স্ট কাজটা শুরু করলো কিন্তু প্লেটলেট, সেই জায়গাটার একটা টেম্পোরারি আস্তরণ বা প্লাগ তৈরি করা শুরু করলো। আর হচ্ছে অ্যাক্টিভেশন অফ দ্য কোয়াগুলেশন ক্যাসকেড। এবার কোয়াগুলেশনের 13টা ফ্যাক্টরের নাম আমরা জানি, সবাই কম বেশি হেল্প করছে ব্লাড ক্লট করতে। সেগুলো অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন ক্যাসকেড মানে কি? ক্যাসকেডের বাংলা হচ্ছে ঝর্ণা। এখানে ঝর্ণা মানে কি? এখানে ঝর্ণা মানে হচ্ছে সেই যে প্রোটিন গুলো, সেগুলো অ্যাক্টিভেট হয়। এটাকে বেশি তুলনা করা হয়। অ্যাক্টিভেশন অফ কোয়াগুলেশন, কোয়াগুলেটিং গুলো অ্যাক্টিভেট হতে শুরু করলো। নাম্বার 4, ফর্মেশন অফ ফাইব্রিন ফর ফাইনাল ক্লট। ফাইব্রিনোলাইসিস মানে ফাইব্রিন, আমরা যে এই এতগুলো নাম করলাম, ফার্স্ট যেটা নাম করেছি ফাইব্রিন, ফাইব্রিনোজেন, সবকটা যখন একত্রে কাজ করছে, লাস্ট জায়গাটা প্লট তৈরি হবে। সেই প্লটটির নাম হচ্ছে ফাইব্রিন প্লট এবং প্রসেসটার নাম হচ্ছে ফাইব্রিনোলাইসিস। তাহলে ফরমেশন অফ ফাইব্রিন প্লাগ ফর ফাইনাল প্লট। খুব সহজভাবে প্রথমে ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হবে, তারপর সেখানে একটা টেম্পোরারি প্লেটলেটের আস্তরণ তৈরি হবে, তারপর সমস্ত ক্লটিং ফ্যাক্টর আস্তে আস্তে অ্যাক্টিভেট হতে শুরু করবে। লাস্ট অফ অল সেই জায়গাটায় ফাইব্রিন প্লাগ গঠন, যে এমন একটা আস্তরণ করবে যে রক্তটাকে বেরোনো বন্ধ হয়ে। এই হচ্ছে হিমোস্ট্যাসিসের 4টে স্টেজ। এটা ডিপেন্ড করবে কিসের উপর? ব্লাড ইনজুরি ডেপথ কতটা, তার উপর। মানে যার কতটা বেশি গভীর, তার কিন্তু এইটা টাইম লাগবে। এবং যদি নর্মাল ছোট ছোট ইনজুরি হয়, সহজে জিনিসটা অ্যাক্টিভেট হয়ে কাজ শুরু করে দেবে। Coagulation process involves the activation of series of clotting factors
which are proteins to impulse blood clotting. The mechanism of blood coagulation. প্রসেস জানলাম এবং কি এর পিছনে কি মেকানিজম আছে। Clotting or coagulation occurs in three basic stages. তিনটে বেসিক স্টেজের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে whenever blood vessels rupture, cascade of chemical reaction occur in blood volume. 12 এর জায়গায় হবে 13 coagulating factor. They finally form a complex activation called prothrombin activator. মানে আমার একটি ফাইব্রিন প্লাকটা তৈরি হলো, 4 নম্বর স্টেজে আমরা গিয়ে কি বললাম, ফাইব্রিন প্লাকটা তৈরি হলো। ফাইব্রিন প্লাকটা তৈরি হওয়ার পর থার্ড পয়েন্ট কি ছিল? থার্ড পয়েন্ট ছিল আমাদের কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেট হবে। তো এই কোয়াগুলেটিং অ্যাক্টিভেট হওয়া থেকে ফাইব্রিন প্লাক তৈরি হওয়া, এর মধ্যে তিনটে কাজ হয়। ফার্স্ট কাজ হচ্ছে প্রথম অ্যাক্টিভেটর। প্রথম দিন মানে হচ্ছে প্রথম দিন টুটা সবার ফার্স্ট অ্যাক্টিভেট হয়। যখন শুরু হয় প্রথম অ্যাক্টিভেট হয় ফ্যাক্টর 2 প্রথম দিন। নাম্বার 2 হচ্ছে প্রথম দা কনভার্সন প্রথম টু থ্রম্বিন। অ্যানালাইজ মানে কি? অ্যানালাইজ মানে কোনো কিছু গঠিত হওয়া, আর ক্যাটালাইজ মানে কি? সেই জায়গাটা ক্ষয়প্রাপ্ত। প্রথম দিন ভাঙছে, ভেঙে সেখানে তৈরি হচ্ছে থ্রম্বিন, যেটা থ্রম্বোপ্লাস্টিন। ফার্স্ট প্রথম দিন সেখান থেকে তৈরি হচ্ছে থ্রম্বিন। থ্রম্বিন as an enzyme to convert fibrinogen to fibrin. ফার্স্ট ফ্যাক্টর 1 হচ্ছে ফাইব্রিনোজেন। সেই ফাইব্রিনোজেনকে আমাদের কনভার্ট করছে ফাইব্রিনের। সবকটা এর মধ্যে ইনভলভ, কম বেশি সবাই ইনভলভ, কিন্তু ফাইব্রিন ক্লট তৈরি হওয়ার জন্য ফার্স্ট হবে প্রথম দিন অ্যাক্টিভেট হবে, প্রথম দিন থেকে হবে থ্রম্বিন, থ্রম্বিন থেকে ফাইব্রিনোজেনটা ভেঙে হবে ফাইব্রিন। এইভাবে এই ক্লটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেট হবে এবং ব্লাডকে অ্যারেস্ট করবে। এই গেল আমাদের কোয়াগুলেটিং ফ্যাক্টর। এবং পুরো ভিটামিন এ কিন্তু ডাইরেক্টলি হেল্প করবে ফ্যাক্টর আমাদের সিনথেসাইজ করার জন্য, এবং এটা সিনথেসিস হবে কোথায়? আমাদের লিভার সেলের মধ্যে গিয়ে। তাহলে কোয়াগুলেশন। নেক্সট আমরা আসবো তাহলে আমাদের ব্লাড কম্পোজিশন হয়ে গেছে, কম্পোজিশন এন্ড ফাংশন অফ ব্লাড। ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর হয়ে গেছে এবং ব্লাড সেল হয়ে গেছে। আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ। আমাদের গ্রুপ কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লাডের একটা। There are 4 main type of blood group. আমরা 4টে গ্রুপের কথা সবাই জানি, সেটা হচ্ছে গ্রুপ এ, বি, এবি, ও। Your blood group is determined based on presence and absence of blood group antigen on the surface of your RBC. আমাদের আরবিসির সারফেসে বা তলেতে অ্যান্টিজেনের তার উপর ডিপেন্ড করবে কি? আমাদের ব্লাড গ্রুপ। There are 2 major blood group antigen, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি।
আমাদের আরবিসির মধ্যে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তার গ্রুপ হবে এ গ্রুপ, আর আরবিসি সারফেসের মধ্যে যদি বি অ্যান্টিজেন থাকে সেটা হবে বি গ্রুপ। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকের সমান হয় না। If your RBC have A antigen on their surface, if your RBC have B antigen on your surface, blood group B, A আর B পর্যন্ত বোঝা গেল। এবার if both A and B antigen are present in blood, যদি আরবিসির সারফেসে A অ্যান্টিজেনও আছে B অ্যান্টিজেনও আছে, তখন তার গ্রুপ কি হবে? AB। নো অ্যান্টিজেন A, নো অ্যান্টিজেন B, A B কোনোটাই নেই তার আরবিসির সারফেস, তখন কি হবে? তার ব্লাড গ্রুপ হবে O। তো মেনলি কিন্তু দু ধরনের অ্যান্টিজেন, হচ্ছে A অ্যান্টিজেন, একটা হচ্ছে B অ্যান্টিজেন। A অ্যান্টিজেন থাকলে A গ্রুপ, B অ্যান্টিজেন থাকলে B গ্রুপ, A B দুটোই থাকলে AB গ্রুপ, আর A B কোনোটাই না থাকলে হবে আমাদের কি? O গ্রুপ। তাহলে এর বেসিসে চারখানা রক্তের গ্রুপ হবে। অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলো ছাড়াও এ এন্ড বি, এই দুটো অ্যান্টিজেন ছাড়াও দেয়ার ইজ দ্য ডি অ্যান্টিজেন প্রোটিন কল্ড RH ফ্যাক্টর। আর একটা অ্যান্টিজেন প্রোটিন থাকে আমাদের ব্লাডেতে, যেটাকে বলা হয় ডি অ্যান্টিজেন প্রোটিন, যেটাকে RH ফ্যাক্টর বলে। এই ডি অ্যান্টিজেন প্রোটিনের ওপর বেস করে আমাদের রক্তের গ্রুপকে পজিটিভ এবং নেগেটিভ ধরা হয়। যাদের রক্তের মধ্যে এই ডি অ্যান্টিজেন আছে পজিটিভ গ্রুপ, এবং যার মধ্যে এই ডি অ্যান্টিজেন নেই তা নেগেটিভ গ্রুপ। মানে আমরা বলবো এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। কিসের উপর বেস করে? ডি অ্যান্টিজেনের উপর বেস। থাকলে বলবো পজিটিভ, না থাকলে বলবো নেগেটিভ। এইভাবে গ্রুপিংটা মেলানো হয়েছে, খুব ইন্টারেস্টিং, একটু বোঝাই এখানে। ফার্স্ট কি বলা হচ্ছে? এ পজিটিভ, এ নেগেটিভ। প্রথমে এই দুটোকে ধরে বোঝা। এ পজিটিভ মানে আমাদের আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন নেই। এ আছে, বি নেই, শুধু এ থাকার জন্য এ গ্রুপ। যদি এ বি দুটোই থাকতো তাহলে এ বি গ্রুপ হতো। তাহলে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন নেই, তো ইট ইজ এ গ্রুপ। এই পর্যন্ত বলবো এ গ্রুপ। এবার এ পজিটিভ কথা বলবো যখন RH ডি অ্যান্টিজেন প্রেজেন্ট, তখন আমরা বলবো এ পজিটিভ। আর একটা বলি, আরবিসি সারফেসের মধ্যে যদি এ গ্রুপ মানে এ অ্যান্টিজেন থাকে সেটা হবে এ গ্রুপ। এখানে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন নেই, তাহলে এটা এ গ্রুপ। এবং RH পজিটিভ থাকার জন্য, বি পজিটিভ থাকার জন্য, এটাকে বলবো আমরা এ পজিটিভ। এবার হচ্ছে এ নেগেটিভ। এ নেগেটিভ কেমন হবে? ঠিক এর মতো এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন নেই, তাহলে এ গ্রুপ। তার সাথে RH বি অ্যান্টিজেন নেই, absent, তাহলে এটাকে বলবো আমরা এ নেগেটিভ। এ পজিটিভ বোঝা গেল, এ নেগেটিভ। ঠিক এইভাবে বি পজিটিভ, বি নেগেটিভ করবো। যেমন যদি বি অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিজেন না থাকে, তাহলে সেটা বি গ্রুপ। আর যদি RH অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে সেটা পজিটিভ গ্রুপ। তাহলে বি পজিটিভ হচ্ছে বি অ্যান্টিজেন প্রেজেন্ট, এ অ্যান্টিজেন অ্যাবসেন্ট অ্যান্ড RH অ্যান্টিজেন প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে আমার বি পজিটিভ।
সিমিলারলি বি নেগেটিভ কোনটা হবে? বি অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন নেই, তার মানে বি গ্রুপ। তার সাথে যদি এই বি অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, তার মানে বি নেগেটিভ। সবগুলো একই ফরম্যাটে আসবে, মানে এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ। হেভি পজিটিভ কোনটা? আরবিসি সারফেসে যদি এ অ্যান্টিজেনও থাকে বি অ্যান্টিজেনও থাকে, উভয়ই থাকে, তাহলে সেটা এবি গ্রুপ। তার সাথে যদি বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে পজিটিভ, এবি পজিটিভ, এ বি আর আরএইচসি তিনটেই প্রেজেন্ট, তাহলে এবি পজিটিভ। এবি নেগেটিভ কোনটা? এবি দুটোই আছে, অ্যান্টিজেনই আছে, তার সাথে কোনটা নেই? আরএইচ বিটা নেই, এবি নেগেটিভ। ও পজিটিভ কোনটা? এবি মানে এ বি অ্যাবসেন্ট। আর আরবিসি সারফেসে এ অ্যান্টিজেনও নেই বি অ্যান্টিজেনও নেই, কেউই নেই, নিউট্রাল একদম। তখন সেটা হবে ও গ্রুপ। আর ও গ্রুপের সাথে যদি আর এই ডি প্রেজেন্ট থাকে সেটা হবে কি ও পজিটিভ, অ্যান্ড আর এইচ ডি অ্যাবসেন্ট থাকলে সেটা হবে ও নেগেটিভ। খুবই সুন্দরভাবে এই ছকটা বোঝানো আছে, আমি নোটটা দেবো যখন নিজেরা দেখবেন ভালো করে, খুব ইজিলি আমরা এখান থেকে এবি পজিটিভ এবং এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এই চারটি গ্রুপের মধ্যে তাদের ডিভিশন আছে পজিটিভ নেগেটিভ করে আমি সহজে এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এই গেল আমাদের ব্লাড গ্রুপের অ্যান্টিজেন পার্ট, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন আর আরএইচডি অ্যান্টিজেন, তার বেসিসে আমাদের গ্রুপিং। এবার হুইচ ব্লাড গ্রুপ ইজ কল্ড ইউনিভার্সাল ডোনার? ইউনিভার্সাল ডোনার কাকে বলা হবে? ডোনার মানে কি? দাতা, যে সবাইকে দিতে পারে, সেটা হচ্ছে ও নেগেটিভ। পিপল উইথ ব্লাড গ্রুপ ও নেগেটিভ। কেন? RBC have no A antigen, no B antigen and no REC antigen. কোনো কিছুই নেই ও নেগেটিভের মধ্যে, পুরোপুরি নিউট্রাল একটা গ্রুপ। এ নিউট্রাল থাকার জন্য এ প্রত্যেককে রক্ত দিতে পারবে, সেই জন্য ইউনিভার্সাল ডোনার বলা হয় ও নেগেটিভ ব্লাড গ্রুপকে। আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কোনটা? রিসিপিয়েন্ট মানে কি, যে রিসিভ করবে সবার কাছ থেকে, সেটা হচ্ছে এবি পজিটিভ। কেন এবি পজিটিভ? এবি পজিটিভ সবগুলো আছে, এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে, আর পজিটিভ হওয়ার জন্য ডি অ্যান্টিজেনও আছে, মানে ডি অ্যান্টিজেন থাকার জন্য পজিটিভ হয়েছে, মানে এ বি ডি সবই আছে, এর মধ্যে সবকিছু আছে। তাহলে এ হচ্ছে রিসিপিয়েন্ট, সবার থেকে রিসিভ করতে পারবে। তাহলে ইউনিভার্সাল ডোনার হচ্ছে ও নেগেটিভ, ইউনিভার্সাল রিসিপিয়েন্ট হচ্ছে এ বি পজিটিভ। এটা কিন্তু বলে রাখি বইয়ের। ইন কেস প্র্যাকটিক্যালি যখন ব্লাড দেওয়া হয় তখন অলওয়েজ চেষ্টা করা হয় যে গ্রুপের মানুষ সেই গ্রুপেরই ব্লাড দিতে, আদারওয়াইজ একটা বড় ধরনের মিসম্যাচ তৈরি হয়ে যায়। ইভেন আমার নিজেদের গ্রুপের মধ্যেই মিসম্যাচ পাওয়া যায়, প্রচুর মিসম্যাচ পাওয়া যায়। প্র্যাকটিক্যালি যখন ফিল্ডে কাজ করা হয় তখন নিজের গ্রুপের মধ্যে প্রচুর মিসম্যাচ তৈরি হয়, কিন্তু সেগুলো মোটামুটি সার্ভাইভেবল, পেশেন্ট সার্ভাইভ করে নিতে পারে। কিন্তু এই ও নেগেটিভ সবাইকে দিতে পারবে, এইটা তো আমরা বলছি ডোনার, কিন্তু প্র্যাকটিক্যালি চেষ্টা করা হয় সবসময় নিজের গ্রুপকে। এটা একটা প্র্যাকটিক্যালের সাথে একটা আমাদের বুকসের বইয়ের পাতার একটা কনসেপশন, যেটা অনেক কিছু তো মডিফিকেশন হয়, কারণ এখন অনেক নেচার চেঞ্জ হয়েছে, যে নেচারে আমরা বিলং করে এসেছি সেই নেচারে এখন নেই আমরা। তো নেচারের সাথে সাথে বিভিন্ন এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর সাথে সাথে দেখা যাচ্ছে নিজের গ্রুপের
মানুষকে যদি সেই গ্রুপের রক্ত না দেওয়া হয়, প্রচুর মিসম্যাচ তৈরি হয়। আর একটা গ্রুপের নাম মানে যেটাকে বোম্বে গ্রুপ বলা হয়, জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, যদিও আমাদের সিলেবাসে নেই এটা। রেয়ারেরও রেয়ার একটা গ্রুপ বোম্বে গ্রুপ, যেটার মধ্যে এইচ অ্যান্টিজেন থাকে, একদম সবাইয়ের থেকে আলাদা। না এ অ্যান্টিজেন, না বি অ্যান্টিজেন, না ডি অ্যান্টিজেন, কোনো কিছু থাকে না। অনলি থাকে এইচ অ্যান্টিজেন নামক একটা অ্যান্টিজেন, যে গ্রুপের রক্ত একদম রেয়ারেস্ট একটা গ্রুপ। এবং এটা সবার প্রথম আমাদের ইন্ডিয়ার বোম্বেতে পাওয়া গিয়েছিল বলে এটাকে বোম্বে গ্রুপও বলা হয়। খুব কম এই পেশেন্টের, মানে আমি প্র্যাকটিক্যালি কখনো দেখিনি। যত বছর আমার প্র্যাকটিস লাইফ, আমি অন্তত এই গ্রুপ আমি দেখি, হয়তো অনেকে দেখেছে। তো এটা বেসিক, যেটা আমরা এখন হয়তো বুকসে ইনক্লুড হয়েছে, নতুন এডিশনের মেডিকেল বুক হয়তো এই অ্যান্টিজেন ইনক্লুড হয়েছে, কিন্তু আমরা যে সময় হয়তো বেরিয়েছি সেই সময় এই অ্যান্টিজেন আমাদের বুকসে ছিল না, মেডিকেল বুকসে। তাহলে এইটা তো মানে আমরা অ্যান্টিজেন এগুলো বলে দিই, কে কাকে দিতে পারবে তার উপর বেসিসে এই ছকটা দেওয়া আছে। এগুলো নিজেদের হোমওয়ার্ক একটু দেখবেন মিলিয়ে মিলিয়ে। এগুলো আমি বলছি না, বেসিক জিনিসটা বোঝা গেলে এই জিনিসটাও বোঝা যাবে কে কাকে দিতে পারবে, কে কাছ থেকে নিতে পারবে। কিন্তু আবারও বলছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গেলে কিন্তু মিসম্যাচ তৈরি হয় নিজের গ্রুপকে না দিলে। ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, ইউনিভার্সাল ডোনার। তাহলে টোটাল আমাদের ব্লাড যা সিলেবাস ছিল কভার করলাম। আমাদের কম্পোজিশন, আমাদের ব্লাডের ফাংশন, আমাদের রক্তের সেল, এবিসি ডাব্লিউবিসি প্লেটলেট, আমাদের কোয়াগুলেটিং ফ্যাক্টর, কোয়াগুলেশনের প্রসেস, ব্লাড গ্রুপ, ব্লাড একটা বড় চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। রক্ত সঞ্চালন, আমাদের এই রক্ত ব্লাড এবং ব্লাড দুটোই আমাদের হয়ে গেল। এবার ব্লাড রিলেটেড যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কোথাও বুঝতে অসুবিধা থাকে বলুন, আমি বুঝিয়ে দেবো। প্রশ্ন আছে বলুন। বোঝা গেছে? ক্লাস বোঝা গেছে? একটু রেসপন্স করুন। ভালো বোঝা গেছে। থ্যাংক ইউ। বলুন, যদি কারোর কোনো কোয়ারি থাকে যে এই জিনিসটা আমার একটু জানার দরকার, বলুন। আজকে ব্লাড রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি বলে দেবো। আর যদি কোনো প্রশ্ন না থাকে এটাকে রিভিশন করুন। আমি নোটস আজকে দিয়ে দেবো আগের দিনের এবং আজকের মিলিয়ে যে কটা পার্ট, সব কটা পার্টেরই নোটস আমি পিডিএফ আজকে দিয়ে দেবো, যেটা খুলে দেখুন, পড়ুন। ঠিক আছে? ম্যাম বলছি, ওই যেটা বেসোফিল যেটা বললেন, ওই বেশি অ্যালার্জি বা ওই রাইনাইটিস যে বিষয়টা, তো হুম। আমাদের যে প্রত্যেকটা কোশ্চেন দিয়েছে আর কি আমাদের গ্রুপে, তো ওখানে যখন বেসোফিলটা বললাম, ওখানে বেসোফিলের কাজ লেখা আছে যে বেসোফিল হেপারিন ক্ষরণ করে বা আমাদের রক্তের তারল্যকে বজায় রাখে। এটা হুম, কি করছে? ওটা ওর মধ্যে পড়ছে। এসব কিন্তু আমরা তো অল ওভার আরবিসি সব অ্যাভারেজ, আরবিসি না সরি ডব্লিউবিসির অ্যাভারেজ ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি অ্যালার্জির জন্য আমরা যেটা দেখবো আমাদের ইওসিনোফিল কাউন্ট আর বেসোফিল, এবং যেগুলোকে আমি একটা দুটো দেখলাম আমাদের পার্সেন্টেজ হিসাবে দেওয়া আছে কত থেকে কত পার্সেন্ট, ওই পার্সেন্টেজ থেকে যদি বেশি হয় তাহলে আমরা হুম, সেটা হাই হিসাবে ধরবো। ঠিক আছে।
ওই অ্যালার্জির ক্ষেত্রে তাহলে ওই বেসোফিলটাও দেখতে হবে আর ইসোনোফিলটাও দেখতে হবে, দুটোই দেখতে হবে। এই দুটোর উপর বেশি হাইলাইট এবং এগুলো আমরা কোথা থেকে পাবো? ডিফারেন্সিয়াল কাউন্ট টেস্ট করতে দিলে পাবো, ডিসি থেকে। যদি ওই ইসোনোফিলটা যদি 4 বেশি হয় তবে ধরা হবে নাকি? ধরা হাই হিসাবে ধরা। ওকে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রইলো। আপনারা এটাকে রিভিশন করুন, রেকর্ডিংটা শুনুন এবং আমি নোটস দিয়ে দিচ্ছি। নেক্সট উইক আবার আমাদের ক্লাস আছে। চলুন, ভালো থাকুন সকলে, এখানে কমপ্লিট করছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক